ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা মনোযোগ দিয়ে শোনো। আর যারা এখনো জয়েন করে নাই তাদেরকে কথাটা জানাতে হবে। সো তোমাদের মিড টার্ম পরীক্ষা যেমন অ্যাসাইনমেন্ট আকারে হয়েছে, ফাইনাল পরীক্ষাটাও অ্যাসাইনমেন্ট আকারেই নিতে হবে, যেহেতু তোমাদের ইউনিভার্সিটি অলরেডি 19 ডিসেম্বর পর্যন্ত তো বন্ধ। তারপরে খুলবে কিনা তারও সিওরিটি নেই, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার ডেট হচ্ছে 19 ডিসেম্বর থেকেই। তো 19 ডিসেম্বর থেকে যদি শুরু হয় তাহলে আর রিটেন পরীক্ষা হয়তো বা নেওয়া সম্ভব হবে না, যদিও ইউনিভার্সিটি খুলে। আর না খুললে তো এভাবেই নিতে হবে, খোলার সম্ভাবনা খুবই কম। আর খুললেও একদিনই তো আর নেওয়া সম্ভব না। সো অ্যাসাইনমেন্ট আকারেই আমরা নিব। তো সেই হিসাবে আমরা আহ, যেটা করতে হবে, অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য আমাদের, তোমাদের যে কোর্সটা আছে, হাইড্রোডাইনামিক্স এর যে কোর্সটা আছে, এই কোর্সটা কিন্তু অতটা অ্যাসাইনমেন্ট আকারে নেওয়ার মতো কোর্স না। এটা একটা রিটেন টাইপের কোর্স। সো এখানে ম্যাথমেটিক্যালের চাইতে বেশি হলো রিটেন। তো আমি একটা তোমাদের জন্য একটা করছি যে এই অনুসারে আমি অ্যাসাইনমেন্টটা নিব, যেহেতু এটা একটা বড় কোর্স। এখানে যদি আমি দুইটা ম্যাথ দিই, সেটা করলেই কিন্তু জিনিসটা পড়া হলো না। তোমাদের এটা পড়ার জন্য এই কোর্সটা দেওয়া হয়েছে। তো এখানে আমি দুইটা কাজ করব। একটা কাজ হলো যে তোমাদের আমি দুইটা গ্রুপে বিভক্ত করব, যেহেতু 8 জন স্টুডেন্ট আছে, 4 জন 4 জন করে দুইটা গ্রুপে বিভক্ত করে দিব। এবং দুইটা গ্রুপের জন্য দুইটা অ্যাসাইনমেন্ট মোট, প্রত্যেক গ্রুপেরই দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে। এই দুইটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট থাকবে, যত জমা দেওয়া থাকবে যে ফাইনাল এক্সাম পর্যন্ত কমপ্লিট দিয়ে দেব। তো এর মধ্যে করে তোমাদের সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা গ্রুপ ওয়াইজ কাজ করেই দিবে। এই 4 জনের যে অ্যাসাইনমেন্ট হবে, এই 4 জনের অ্যাসাইনমেন্ট একই হবে। আর অন্য 4 জনের যে অ্যাসাইনমেন্ট হবে, সেটা আবার একই হবে, কিন্তু তাদের দুজনের মধ্যে অ্যাসাইনমেন্টের মধ্যে কোনো মিল হতে পারবে না। যে অ্যাসাইনমেন্ট দিলাম, একজনকে বললাম যে এই টপিকস এর উপর 5টা ম্যাথ বা এই টপিকটা সম্পর্কে 5টা জিনিস লিখে নিতে। তো তোমরা একসাথে বসে ডিসকাস করে নিজেরা লিখবে। 4 জন এক হলে সমস্যা নাই, কিন্তু অন্য 4 জনের যদি সেরকম কিছু আবার দিই, তার সাথে যদি মিলে যায়, তাহলে কিন্তু সেটা আমি অ্যাকসেপ্ট করব না। তো এই কনসেপ্ট সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তো বলতে পারো। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ, এখন কি আমাদের 4 জন বলতে আমাদের ব্যাচে আছি আমরা 6 জন মনে হচ্ছে। 6 জন এখন কি 7 জন? 6 জন। এখন 6 জন। হুম। এখন এখন অন্য ব্যাচের কোনো স্টুডেন্ট আছে আমাদের সাথে? হ্যাঁ, 35 না, ব্যাচ আছে হাইড্রোডাইনামিক্স। তোমাদের সাথে। 35 ব্যাচ আছে তোমাদের সাথে। ও, 2 জন আছে ওরা। তো ওদের দুজনকে একটা ঠিক ব্যাচে আছে। অ্যাড করে নিবে, সমস্যা হবে না। তো চাইলে এখন তোমাদের 4 জনের গ্রুপ তোমরা নিজেরা ডিসকাশন করে আমাকে দিতে পারো যে এটা তোমরা নিজেদের মধ্যেই করে নিতে পারো। বাট আর যদি মনে করো যে না, মানে আমি ঠিক করে দিব, তাহলে আমি র্যান্ডমলি ঠিক করে দিব, সেটাও পারি আমি। তোমাদের ইচ্ছা মতো, সেই জন্য এটা বলছিলাম তোমাকে জয়েন করতে। তাহলে আমাদের আপনার রোল অনুসারে যারা আছে তাদেরকে সিরিয়াল অনুসারে দিয়ে দেন, তাহলেই হয়, আর কিছু দরকার নেই আমার। আচ্ছা, ঠিক আছে, কারণ আমি আমাদের সেটা। 30, আমাদের 30 ব্যাচে সিরিয়ালে যারা আছে তাদের 4 জন দিন, তারপর যারা আছে তাদেরকে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি সেভাবে করেই করব, সমস্যা নাই, র্যান্ডমলি দিব। বাট তোমাদের যেটা বলেছে যে অ্যাসাইনমেন্টটা কিন্তু থাকবে, যেমন এরকম থাকবে, আমি একটা টপিক সম্পর্কে পড়িয়েছি, দুই একটা ম্যাথ করিয়েছি, বাকি আমি বললাম যে এখান থেকে এটা সম্পর্কে আরো কিছু লেখো, এর অ্যাপ্লিকেশন সম্পর্কে লেখো, সাথে বললাম যে 5টা এক্সাম্পল দাও। এই টাইপের কিছু কোশ্চেন হবে, এরকম অ্যাসাইনমেন্ট আসবে যে তোমাদের 5টা ম্যাথ বিভিন্ন বই ঘাটাঘাটি করে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে মেইন কাজ, এবং জিনিসটা টাইপ করে দিলে বেটার হয়। যদি কেউ টাইপ করে দিতে পারো, সেটাই আমি অ্যাকসেপ্ট করবো বেশি করে। টাইপ যে কোনো একজন আসলে করলেই হচ্ছে। তো সো তোমরা যে কোনো হুম, একজন সেটা করে নিও, যেহেতু গ্রুপ কাজ দিলে স্যার। অবশ্যই সেটা টাইপ করে দিলে ভালো হয়। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ, বলো। স্যার আমাদের একটা কাজ দিছে স্যার, এটা সমমামে কমপ্লেক্স হ্যাঁ, অ্যানালিসিস পুরো বইটা লিখে দিতে 7 জনকে। এখন আমরা ওই হ্যাঁ। কাজটা নিয়ে আছি, এখন অনেকেরই ল্যাপটপ নাই। আর ওরা তো টাকা দিয়ে করে, দেখো একজনের প্রায় 2,000 2,500 টাকা করে যাচ্ছে। এখন ওই সময় ওই স্বার্থে যদি আপনি করতেন, যে হাতে আমি লিখে দিলে ঠিক- হয়তো ওরা লিখতে পারতেন। আচ্ছা, ঠিক আছে, যদি সে সমস্যা হয় লিখে দিলেও হবে, সমস্যা নেই, এটা নিয়ে আমার কোনো ই নেই। বাট যদি টাইপ এটাই। করে দিতে পারো সেটা বেটার হয়। যে কোনো একজনের কথা বলছি, আমি তো বলিনি সবাইকে বলবো, সবার তো একই জিনিস। বুঝছি বুঝছি। স্যার আমি দেখি তো চেষ্টা করব, যদি পারি আল্লাহর রহমতে দিব।
হ্যাঁ, আমি তো বলছি যে চারজনের একই জিনিস, তো চারজনের মধ্যে একজনের সংগ্রহ করে লিখবে, আর আমি তো দিব মাত্র 5টা ম্যাথ বা একটু অল্প কিছু লেখা, এই এদের আমি সংগ্রহ হ্যাঁ, করে দিচ্ছি না। তাহলে পারা যাবে স্যার, সমস্যা নেই, 10-15 পেজ যদি হয় লেখা হ্যাঁ, পারা দশ যাবে। পনেরো পেজও হবে না, বেশি হলে ম্যাক্সিমাম হলে 8-9 পেজ এক একটা অ্যাসাইনমেন্টে হবে। তাহলে তাহলে লিখে দেবো না, তাহলে আমি লিখে দেবো না স্যার, সমস্যা নেই, লিখে দাও দেবে, সমস্যা হবে না। আচ্ছা, সো তোমাদের আমি মানে 4জন করে গ্রুপ করে দিচ্ছি, আর সেই অনুসারে তোমাদের কাজটা অবশ্যই আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইন হবে, তো ওখানেই মানে তোমাদের করতে হবে, সাবমিট করতে হবে, ঠিক আছে? মানে আমি তোমাদের অ্যাসাইন ঠিক করে আছে দিচ্ছি, স্যার। যে যে 4জন আমি ওখানে অ্যাসাইনমেন্টের নিচে লিখে দেবো যে এই 4জনের কাজ হলো এই অ্যাসাইনমেন্টটা, আর বাকি পরবর্তীতে আমি বলে দিব সেভাবে। তারপর আমি আপনার যেগুলো ফ্রন্ট পেজটা করবো, তখন ফ্রন্ট পেজের নিচে আমাদের 4জনের নামটা লিখে দেবো ওখানে। ওকে, সমস্যা নাই, আমি তো সব বুঝতে পেরেছো আসলে। মানে যেহেতু এটা একটা রিটেন কোর্স, আমি আসলে অ্যাসাইনমেন্ট দিলে দিতে পারি, বাট সেই অ্যাসাইনমেন্ট দিলে তোমরা ওই বিষয়টা সম্পর্কে পড়াশোনা হবে না। সো তোমাদের নিজেদের একটু এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটতে হবে, আমি জিনিসটা বেসিকটা বুঝিয়ে দেবো, ম্যাথ প্র্যাকটিস করে দেবো, ওই অনুসারে তোমাদের কিছু কাজ দিব, যেহেতু এটা দেওয়া দরকার, কারণ 4th ইয়ারের কোর্স, অবশ্যই নিজেদের একটু কাটাকাটি করতে হবে, এভাবে অনলাইনে ক্লাস নিলে 4th ইয়ারের কোর্স গুলো আসলে মানে 100% মিস্টেক হয়ে সম্ভব যায় হয় না। স্যার। হ্যাঁ, তো সেই হিসাবে আমি তোমাদের কিছু ডাইরেক্ট ইনভলভমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি, যেটা আশা করি তোমাদের খুব বেশি কষ্ট হবে না, কিন্তু এটা দরকার বলেই আমি করতেছি। ঠিক আছে। ওকে, আমরা ক্লাসে যাচ্ছি এখন। ওকে স্যার। আচ্ছা, আমাদের আজকের ক্লাস হচ্ছে উইক 8 এর দুটা ক্লাস, লেসন 15 এন্ড লেসন 16। তো আমরা এর আগে লেসন 14 এ দেখেছি বার্নৌলি ইকুয়েশন সম্পর্কে আমরা পড়েছি, তো আজকে লেসন 15 পড়বো এক্সাম্পল অফ বার্নৌলি ইকুয়েশনস, মানে বার্নৌলি ইকুয়েশনের কিছু এক্সাম্পল দেখবো কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে এটা ব্যবহার করি। তো প্রথমে এক্সাম্পল আছে স্টাইরোফর্ম সিলিন্ডার, একটা সিলিন্ডারের কথা বলা হয়েছে, ফিল্ড উইথ ওয়াটার, সিটস অন এ টেবিল, একটা টেবিলের উপর একটা সিলিন্ডার রাখা আছে যেটা পানি দ্বারা পূর্ণ আছে। ইউ দেন পক এ স্মল হোল থ্রো এ সাইড অফ দ্য সিলিন্ডার, মানে একটা সিলিন্ডারের এখান থেকে একটা ফুটো করে দেওয়া হলো 20 সেন্টিমিটার বিলো দ্য টপ অফ দ্য ওয়াটার সারফেস, এই যে ওয়াটার সারফেস আছে তার থেকে 20 সেন্টিমিটার দূরে, এটা এখানে আঁকাই আছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ফ্লুইড ইমার্জিং ফ্রম দ্য হোল, মানে কোন গতিতে এই পানিটা পড়বে, বা সেই গর্ত থেকে কোন গতিতে পানিটা পড়বে সেটা বের করতে বলা হয়েছে। প্রথমে এখান থেকে একটা সিলিন্ডারের ছবি এঁকেছে, অ্যাজ ইউজুয়াল বিগিন বাই ড্রয়িং এ ডায়াগ্রাম অফ দ্য সিচুয়েশন অ্যাজ শোন ইন দ্য ফিগার। তো এখানে একটা সিলিন্ডার আঁকা হয়েছে, এর 20 সেন্টিমিটার বলাই আছে, সব সেভাবে করে আঁকে দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে পানি বের হচ্ছে। We are going to apply Bernoulli's equation, which means identifying 2 points that we can relate via the equation. মানে আমাদের বার্নৌলি ইকুয়েশন করার জন্য দুইটা মানে আমাদের পয়েন্টের দরকার, x1 y1 x2 y2, দুইটা পয়েন্ট দরকার, সেই দুইটা বের করতে হবে আমাদের। Point 2 is outside the container where the hole is, তো যেটা পয়েন্ট 2টা হবে সেটা হবে আউটসাইড দ্য কন্টেইনার, মানে এখানে যে এই যে কন্টেইনারটা আছে তার বাইরের দিকে হবে, বিকজ দ্যাট ইজ দ্য প্লেস হোয়ার উই আর ট্রাইং টু ফাইন্ড দ্য স্পিড, মানে আমাদের এই হোলের বাইরের যে স্পিড সেটা যেহেতু বের করতে বলছে, সেজন্য আমাদের পয়েন্ট 2টা মানে কন্টেইনারের বাইরে হবে। পয়েন্ট 1 নিডস টু বি সামওয়্যার ইনসাইড দ্য কন্টেইনার, মানে আর পয়েন্ট 1টা হবে ইনসাইড অবশ্যই, এনি পয়েন্ট ইনসাইড উইল ডু, যে কোনো পয়েন্ট হলেই হবে, অলদো দ্য মোস্ট সেন্সেবল প্লেস আর আইদার দ্য টপ অফ দ্য কন্টেইনার where we know the pressure or inside the container at the level of the hole। তো এখানে বলছে যে কোথায় পয়েন্ট আমরা দিতে পারি, এখানে টপ দিয়ে নিলে ভালো হবে সেটার কথা বলা হয়েছে, অথবা যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে সেটাও বলেছে। লেটস চয়েস এ পয়েন্ট এট দ্য ভেরি টপ, মানে খুব মানে শীর্ষবিন্দুতে নিচ্ছে, এন্ড অ্যাপ্লাই বার্নৌলি ইকুয়েশন। তো বার্নৌলি ইকুয়েশন অ্যাপ্লাই করব আমরা। এখানে আমাদের ধরে নিচ্ছে, ফার্স্ট উই শুড রিকগনাইজ দ্যাট বোথ আওয়ার পয়েন্টস আর exposed at the atmosphere. We have P1 is equal to P2 is equal to P atm, the pressure times has the equation। এখানে প্রেসারটাকে কনস্ট্যান্ট অ্যাটমসফিয়ার প্রেসার ধরা হয়েছে, যেহেতু আমাদের এখানে পি এর মানটা আছে, তো এখানে দেখো রো জি ওয়াই ওয়ান প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান ইজ ইকুয়াল টু রো জি ওয়াই টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার প্লাস পি টু। তো এখানে পি1 পি2 প্রেসার ধরা হয়েছে, ভি1 ভি2 এখানে স্পিড ধরা হয়েছে, যেহেতু আমাদের স্পিড বের করতে হবে, আর ওয়াই1 ওয়াই2 দুটা পয়েন্ট হিসাবে কাউন্ট করা হয়েছে।
আর জি আর রো যেটা আছে ওটা কনস্ট্যান্ট থাকছে। আর এর পরবর্তীতে বলা হয়েছে কি, এই যে পি1 ইজ ইকুয়াল টু পি2 ইজ ইকুয়াল টু পিএটিএম, অ্যাটমসফিয়ার চাপের যেটা বলা হয়েছে। তো এখানে যেখানে যেখানে পি ছিল সেই পি বাদ চলে যাবে, যেহেতু এখানে পি1 আছে, এটা মানে পি হয়, যদি এটাও যদি পি হয় তো এটা কি কাটাকাটি যাবে, তাহলে পি বাদ হয়ে গেল আমাদের। তাহলে থাকলো রো জি ওয়াই ওয়ান প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু রো জি ওয়াই টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার। আমরা থাকলাম, we can cancel factors of density. We are also free to define a zero for for of our y position to be anywhere to find the convenient. If we say y is equal to 0 at the level of the hole, we get y1 is equal to 20 centimeter and y2 is equal to 0. তো এখানে বলছে কি, যদি আমরা y এর যে ইনিশিয়াল ভ্যালুটা আছে, ওয়াই টু এর যে মানটা আছে ওটা যদি আমরা 0 ধরে নিই, তো সেখান থেকে আমরা ওয়াই ওয়ান এর মান পাবো +20 সেন্টিমিটার, তাই না? ওয়াই ওয়ান যেহেতু আমাদের বলা হয়েছে কি, ওয়াই ওয়ান আর ওয়াই টু যে ডিস্টেন্সটা আছে, আমরা যদি একটা টপে নিই সেটাকে যদি 0 হিসাবে লেভেল করি, মানে মানে ওয়াই টু ইন্টেরিয়র যেটা পয়েন্ট আছে, ওয়াই টু যদি 0 হয় তাহলে অবশ্যই ওয়াই ওয়ান ইকুয়াল টু 20 সেন্টিমিটার হবে, কারণ আমরা বলে দিয়েছি কিন্তু 20 সেন্টিমিটার দূরে বলা আছে কিন্তু। তো একটা যদি 0 হয় আর একটা হয় অবশ্যই +20 সেন্টিমিটার। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম এখানে। জি ওয়াই ওয়ান প্লাস হাফ ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ভি2 স্কোয়ার। এখানেতে দেখো বাদ গেল কি কি, টি বাদ গেল, রো বাদ গেল, আর জিরো, এগুলো বাদ দিচ্ছে কারণ হচ্ছে কি, এগুলো একই জিনিস আছে। বলা হয়েছে যে ডেনসিটি আর জি এই দুইটা তো দুই পাশে এক জিনিস আছে, তো এই দুইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেখানে যেখানে রো আছে, পুরো রো আর রো এবং জি যেখানে যেখানে আছে দুইটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এখানে ডেনসিটিটাকে ফ্যাক্টর হিসাবে নেওয়া হয়েছে। তো বাদ দিলে আমাদের এখানে জি থাকলো এক জায়গায়, জি ভি ওয়াই টু। ও আচ্ছা, যাই হোক, এখানে জি থাকলো, রোটা বাদ দিয়ে দেওয়া হয়েছে সব জায়গা থেকে। দেখো এখানে প্রত্যেকটা খেয়াল করে দেখো, প্রত্যেক জায়গায় রো আছে, এখানে রো আছে, এখানে রো আছে, এখানে রো আছে, এখানেও রো আছে, তো এই রোটা পুরো বাদ দিয়ে দেওয়া যায়। তো রোটা বাদ দিলে থাকে কি, জি ওয়াই ওয়ান প্লাস হাফ ভি1 স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ওয়াই টু প্লাস হাফ ভি2 স্কোয়ার। যেহেতু ওয়াই টু এর মান আমরা কি বসিয়েছি, ওয়াই টু এর মান 0 আর ওয়াই ওয়ান এর মান হচ্ছে 20। তো ওয়াই ওয়ান এর মানটা আমরা পরে বসাইলাম, কিন্তু ওয়াই টু এর মানটা 0 যেহেতু, তাহলে তো জি ওয়াই টু আছে সেটা বাদ চলে গেল, তো এবারে জি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হাফ ভি2 স্কোয়ার। এখানে কিভাবে আছে, ইফ উই নিউ দ্য ফ্লুইড স্পিড এট পয়েন্ট 1 কুড বি সলভ ফ্রম দ্য স্পিড পয়েন্ট এট 2। তো আমরা পারি স্পিড পয়েন্ট 1 মানে স্পিডটা বের করবো যে কোনো একটা সাপেক্ষে। দিস ইজ এ গুড টাইম টু ব্রিং দ্য কন্টিনিউটি ইকুয়েশন ওয়্যার রিলেটস দ্য স্পিড এট 2 পয়েন্টস। তো এখানে বলা হয়েছে যে ইকুয়েশন অফ কন্টিনিউটিকে নিয়ে আসা হবে। a1 v1 is equal to a2 v2. This is this in this case we will say, because a1 the cross section area of the cylinder is so much larger than a2। এখানে বলছে এ সেকশনে a1 যেটা আছে, a1 হচ্ছে এরিয়া অফ যে প্রথম যে হোলটা নেওয়া হয়েছে, পয়েন্টটা নেওয়া হয়েছিল সেটার জন্য, ক্রস সেকশন এরিয়া অফ দ্য সিলিন্ডার সো মাচ লার্জার দ্যান এ2। আর এ2টা হচ্ছে যে আমরা হোলটা নিয়েছি, সে যে তার যে এরিয়া, তো আমি যদি হিসাব করি, আমাদের যে সিলিন্ডার আছে তার এরিয়ার তুলনায় আমাদের যে হোলটা আছে বা ওইটার যে মানে এরিয়া আছে সেটা কিন্তু খুবই নগণ্য। সেই হিসাবে আমাদের এ টু এর যে জিনিসটা আছে ওটা বাদ। এখানে বলা আছে ক্রস সেকশন অফ দ্য হোল, দেন ভি1 ইজ মাচ স্মলার দ্যান ভি2। এটাই বলা হয়েছে যে ভি1 ইজ মাচ স্মলার দ্যান ভি2। তো যেহেতু a1 এর থেকে, বিকজ a1 the cross section area of the cylinder is larger than a2, then v1 is much smaller than v2। তো এর সাথে যেহেতু মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, a1 v1 is equal to a2 v2, তো এখানে আমরা দেখতেছি a আর v যদি এরিয়া এবং ভলিউমের সাথে যে মানে a আর v এর মধ্যে যে স্পিডটা মানে যে আমাদের রিলেশনটা আছে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক রিলেশন। তো যেহেতু a1 এর a2 বড় a1 এর চাইতে, তাহলে ভি টু ছোট হবে ভি1 এর চাইতে।
সেই হিসাবে এটা লেখা হয়েছে। দাস হাফ ভি ওয়ান স্কোয়ার ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য হাফ ভি টু স্কোয়ার টার্ম। যেহেতু আমরা বলতেছি ভি ওয়ান ইজ মাচ স্মলার, ভি ওয়ান যদি খুব ছোট হয় তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব ভি ওয়ান এর টার্মটা। তাহলে জি ওয়াই ওয়ান প্লাস হাফ ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ভি টু স্কোয়ার। তো এখান থেকে হাফ ভি ওয়ান স্কোয়ারটা বাদ চলে যাবে, তো জি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হাফ ভি টু এর স্কোয়ার। তো এখানে লেখা হয়েছে জি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল হাফ ভি টু এর স্কোয়ার। তো এখানে যেহেতু আমাদের ভি টু স্পিডটা বের করবো, তো আমরা এখানে যেহেতু ওয়াই ওয়ান এর মান জানি 20, বসিয়ে দেবো এটা। তাহলে পেলাম ভি টু ইজ ইকুয়াল টু রুট ওভার টু জি ওয়াই ওয়ান। তো ওয়াই ওয়ান এর মান জানি, জি এর মান জানি, বসিয়ে দিব। বসিয়ে দিলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের স্পিড। তো এটা সম্পর্কে যদি কোশ্চেন থাকে করতে পারো। যাই হোক, আমাদের এখানে আরো এক্সাম্পল আছে, আমরা দেখি আস্তে আস্তে। এগুলো কিন্তু আসলে অ্যাপ্লিকেশন, ডাইরেক্ট রিয়েল অ্যাপ্লিকেশন, সো এগুলো একটু নিজেদের পড়তে হবে, না হলে তোমরা এটা মনে রাখতে পারবে না কখনোই। এক্সাম্পল টু যেটা বলা হয়েছে, এ স্ট্রিম অফ ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু 0.1 মিটার ফলো স্টেডিলি ফ্রম এ ট্যাঙ্ক ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু 1 মিটার। এখানে বলা আছে স্টিমের যে ডায়ামিটার আছে ছোট হাতের ডি, এটা হচ্ছে 0.1 মিটার। আর এই ট্যাঙ্ক ডায়ামিটার ডি, এখানে দুইটা ডায়ামিটার কথাই বলা হয়েছে, একটা হচ্ছে স্টিমের আর একটা হচ্ছে ট্যাঙ্কের ডায়ামিটার। বড় হাতের ডি অবশ্যই বড় হবে, অ্যাজ শোজ ইন দ্য ফিগার। এই যে ফিগারে দেওয়া হয়েছে, এই যে স্টিম যে প্রবাহিত হচ্ছে, এই যে ছোট ফুটাটা, এটার ডায়ামিটার ব্যাসার্ধ হচ্ছে যে এই যে এটা 0.8। এই বড়টার ব্যাস বা এটা যে এটা আছে সেটা হচ্ছে ডি, বড় হাতের ডায়ামিটার, এটা হচ্ছে 1 মিটার। তো ডিটারমাইন দ্য ফ্লো রেট, ফ্লো রেট বের করতে বলছে কিউ। ইনডিড ফ্রম দ্য ইনফ্লো পাইপ ইফ দ্য ডেপথ অফ দ্য ওয়াটার রিমেইনস কনস্ট্যান্ট এইচ ইকুয়াল টু 2 মিটার। তো এইচ এর মান এখানে 2 মিটার বলা হয়েছে, যদি পানির যে উচ্চতার কথা বলা হয়েছে এখানে 2 মিটার কথা বলা হয়েছে। তো এখানে ছবিটাও দেওয়া আছে, ফ্লো রেট কিউটা বের করতে হবে, কত পরিমাণে ফ্লো হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। For steady viscid incompressible, the Bernoulli equation applied between the points 1 and 2. তো এখানে পয়েন্ট দুটো আছে, একটা 1 নাম্বার, এই একটা পয়েন্ট প্রথমেও আছে, এখানে পয়েন্ট আর এখানে হচ্ছে পয়েন্ট 2। এই দুইটা পয়েন্টের জন্য আমাদের করতে হবে। তো আমরা দুইটা পয়েন্ট আমরা জানি বার্নৌলি ইকুয়েশনের জন্য দুটো পয়েন্ট লাগে। তো আমরা সেই অনুযায়ী আমরা এখানে সূত্রটা লিখলাম। দেখো পি ওয়ান হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস গামা, যে এখানে গামা লেখা হয়েছে গামা জেড ওয়ান। আর পি টু হাফ রো ভি টু স্কোয়ার প্লাস গামা জেড টু লেখা হয়েছে। যেহেতু এখানে পয়েন্ট আমাদের দুইটা আছে, একটা এখানে আগের বার আমাদের ওয়াই ছিল, এবার আমাদের জেড নেওয়া হয়েছে, অবশ্য একই জিনিস। উইথ দ্য অ্যাজাম্পশন দ্যাট P1 is P2 is equal to 0, এখানে অ্যাটমসফিয়ার চাপ 0 ধরা হয়েছে, এবং Z1 is equal to H এবং Z2 is equal to অবশ্যই 0 হবে। একটা 0 ধরতে হয়, আরেকটা যেটা দেওয়া থাকে, যে H আমাদের দেওয়া আছে 2 মিটার, আরেকটা যেহেতু এইখানে পাইপের মধ্যে থাকবে সেজন্য এর মান 2 হবে, 0 হবে আগেরটার মধ্যেই। তো ইকুয়েশন 1 বিকামস, এখানে জি, এটা কিন্তু গামা মানে হচ্ছে জি আমাদের। তো দেখো এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, হাফ বি ওয়ান স্কোয়ার প্লাস জি এইচ, জি এইচ জেড ওয়ান ইকুয়াল টু কি ছিল এইচ, আর জেড টু ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু হাফ বি টু স্কোয়ার, আগেরটার মতো ছোট হয়ে গেছে এখানে। So, although the water level remains constant H, there is an average velocity V1 across the section 1 because of the flow. এখানে অনেক কথা লিখছে, এখানে আমি অত কিছু যাব না, আমরা যাবো যে আমাদের এই আগের মতো সূত্রটা A1 V1 is equal to A2 V2, এটা আমাদের বের করতে হবে, আমাদের Q1 Q2 বের করতে হবে। আমরা এখানে লেখা আছে for steady incompressible flow conservation of mass requires Q1 is equal to Q2 is equal to AV, এটা আমাদের সূত্র। Q1 আর Q2 তো আমাদের দরকার, সেই হিসাবে আমরা ওটা নিয়ে নিলাম এটার জন্য। দাস A1 is equal to A1 V1 is equal to A2 V2, আমরা এটা কন্টিনিউটি ইকুয়েশন অনুসারে জানি। তো এইটাকে যদি A1 আর V1, যেহেতু এটা আমাদের একটা সিলিন্ডার আকারে আছে, তো আমরা A1 আর V1টা ঠিক থাকলো, A1 যে এরিয়াটা আছে সেটা আমরা লিখতে পারি π/4 ds স্কয়ার। এটা আমাদের কিসের সূত্র, সিলিন্ডারের সূত্র থেকে আসছে।
তো এখান থেকে দুইটাই ওটা লিখলাম, যেহেতু একবার বড় হাতে টি স্কয়ার, একবারে ছোট হাতে টি স্কয়ার, আমাদের ডায়ামিটার দেওয়া আছে যেহেতু, সেহেতু আর এর মানটা যেহেতু এখানে, তো আমরা এটা লিখে নিলাম। যেহেতু আমাদের ডি দেওয়া আছে, ডি দিয়ে নিতে হবে। তো এখান থেকে নিলে আমরা ভি ওয়ান এর মানটা পাবো, যেহেতু ফোর ফোর কাটাকাটি যাবে। আহ এই পাশে ডি বাই ছোটটা ডি বাই বড় হাতের ডি এর হোল স্কয়ার ভি টু, এই যে একটা ভি ওয়ান এর মান পেলাম, এটা আমরা আহ নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এখানে ভি টু ইজ ইকুয়াল টু, আমরা কি পাচ্ছি, এখানে এই যে ইকুয়েশনটা ছিল এটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। দেখো এখানে হাফ আছে, তো এইখানে 2 GS হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো ভি ওয়ান স্কোয়ার যেটা আছে এটা কিন্তু বাদ চলে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, ভি ওয়ান এটা পুরো হাফ ভি ওয়ান স্কোয়ার, এটা পুরো বাদ যাবে, তাহলে 2 GS ইজ ইকুয়াল টু ভি টু স্কোয়ার। তো এখানে ভি টু স্কোয়ার করলে আমরা ভি টু ইজ ইকুয়াল টু 2 GS ও ভি ওয়ান এর, সরি ভি টু টা বাদ যাবে না, ভি ওয়ান এর মানটা তো আমাদের এখানে বের করে নেওয়া হয়েছে। এই হাফ ভি ওয়ান এর জায়গায় এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই মানটা বসিয়ে দিয়ে এখানে কিন্তু ক্যালকুলেশন দুইটা লাইন কম আছে। এই যে ভি ওয়ান এর মানটা আছে প্রথমে এইখানে বসাতে হবে, তারপর ক্যালকুলেশন করে ভি টু এর মানটা বের করতে হচ্ছে। এই যে সেই কাজটা এখানে করা হয়েছে, যে লাস্টের লাইনটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে, √2 ডিভাইডেড বাই 1 - d/4 হয়ে গেছে, কারণ হোল স্কয়ার ছিল। আর প্রথমে স্কয়ার, এখানে একটা স্কয়ার ছিল, তারপরে আরো একটা স্কয়ার পাবে এখান থেকে, যেহেতু এখানে অলরেডি ভি ওয়ান স্কয়ার আছে সেই হিসাবে। তো এখানে নিয়ে জাস্ট মানটা বসিয়ে দেওয়া হয়েছে। বড় হাতের তিন মান আমরা জানি, ছোট হাতের ডি এর মানও জানি, বসাই দিব, জি এর মান জানি, এইচ এর মান জানি, সব বসাই দিলে যে মানটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। এখানে মেইনলি কিন্তু বার্নৌলি ইকুয়েশনটা আমরা ব্যবহার করেই সূত্রগুলো মানে ম্যাথ গুলো করতেছি। তো সো এখানে কিন্তু খুব একটা কঠিন যে তা না, মেইনলি এখানে যে জিনিসগুলো আছে, ভি ওয়ান ভি টু, তারপর জেড ওয়ান জেড টু, এই মানগুলো শুধু বসালেই হচ্ছে। এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 3, এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, মেইনলি সবকিছুতেই ওই দেখো একই জিনিস। যত কিছুই থাকুক এই দুইটা ইকুয়েশন পি ওয়ান পি টু এভাবে বুঝাইয়া যেটা পাবো সেটাই আমাদের এখানে অ্যান্সার। এক্সাম্পল 4 আছে, এক্সাম্পল 4টা ওইভাবেই করা আছে, এখানে কিন্তু সব দেওয়া আছে। জাস্ট এখানে দেখো পি টু এর মান দেওয়া আছে, রো এর মান আছে, ভি ওয়ান এর মান আছে, ভি টু এর মান দেওয়া আছে। জাস্ট এখানে বসিয়ে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবো। খুবই মানে খুব একটা কমপ্লেক্স জিনিস কিন্তু না এখানে। এখানে কিন্তু শুধু মানগুলো বের করতে হবে, পি ওয়ান পি টু, ভি ওয়ান ভি টু, রো, জি এর মান তো জানাই আছে, জাস্ট এগুলো বসাই দিয়ে বার্নৌলি ইকুয়েশন থেকে কিন্তু ম্যাথ করা যায়। আর তোমাদের এখানে যে বার্নৌলি ইকুয়েশনটা আছে, মিড টার্মের পর আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে বা অ্যাসাইনমেন্ট করা যায়, তার মধ্যে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো বার্নৌলি ইকুয়েশন। তোমাদের যে ম্যাথ গুলো করতে দেওয়া হবে অবশ্যই বার্নৌলি ইকুয়েশন দুই ব্যাচেরই থাকবে, দুই গ্রুপের মধ্যে বার্নৌলি ইকুয়েশন থাকবে। এটা তোমাদের মানে কমন থাকবে। তো বার্নৌলি ইকুয়েশনের অ্যাসাইনমেন্টটা কিন্তু সবার থাকবে, তো আমি দুইটা ব্যাচের দিব। তো তোমাদের অ্যাসাইনমেন্টটা যেভাবেই হবে, এক ব্যাচের অ্যাসাইনমেন্টের সাথে আরেক ব্যাচের অ্যাসাইনমেন্ট কিন্তু মিলতে পারবে না। মিললে দুই একটা মিলতে পারে, কিন্তু বাট সব যদি মিলে যায় তাহলে তো বুঝবে যে দুইজনে একটাই করে দিয়েছো। সো ওইটা ওইভাবে করো। বার্নৌলি ইকুয়েশন আজকে যেটা পড়লাম এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য মানে সব থেকে বেশি অ্যাসাইনমেন্ট এটা থেকে, যেটা অ্যাসাইনমেন্ট 4 দিব, অ্যাসাইনমেন্ট 4 যে দুই ব্যাচ বা একটাকে একজনদের 4 দিব, একজনকে 5 দিব ওইটাকে। তো বাট কিন্তু দুইজনে কিন্তু আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, তো বার্নৌলি ইকুয়েশন সম্পর্কে তোমরা দেখেছো, বার্নৌলি ইকুয়েশনের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা সম্পর্কে আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে যাই। পরেরটা যেটা আছে লেসন 16 যেটা আছে, এনার্জি ইকুয়েশন আছে। তো এখানে আমি যে এনার্জি ইকুয়েশনটা এখানে খুব অনেক বড় করে আমি করেছি, বাট এই জিনিসটা কিন্তু মানে যদি রিটেন পরীক্ষা হতো তাহলে লাগতো। যেহেতু আমাদের রিটেন পরীক্ষা হচ্ছে না, এনার্জি ইকুয়েশন আমরা যেটা পড়তেছি, লেসন 16 আছে এনার্জি ইকুয়েশন। তো এই এনার্জি ইকুয়েশনটা কিন্তু আমরা যখন মানে সামনে ভবিষ্যতে যদি মানে থিসিস করতে হয়, থিসিস করতে হলে এনার্জি ইকুয়েশনটা খুবই দরকার হয়, কারণ এনার্জি ইকুয়েশন থেকেই কিন্তু আমাদের যে বেসিক যে গভর্নিং ইকুয়েশন আছে তার মধ্যে এনার্জি ইকুয়েশন একটা।
তো এটা আমাদের মনে রাখতে হবে। তো এনার্জি ইকুয়েশনটা কিন্তু আমাদের সেই জন্য আমাদের করতে হবে। তো আমি যদি অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা দিব, তোমার যেটা বলছি গ্রুপ ওয়াইজ যেটা দিব, সেখানে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট থাকবে ম্যাথ রিলেটেড, আর একটা অ্যাসাইনমেন্ট কিন্তু থাকবে অ্যাপ্লিকেশন প্লাস এটার যে আরো ফরম্যাট আছে সেগুলো অনুসারে থাকবে। তো সেটা কোনটা হবে সেটা আমার এখনো নিজেরও জানা নাই। তো আমি এখান থেকে যেটা ভালো হবে সেখান থেকে আমি সেভাবে করে আমি নিয়ে তোমাদের দিব। তো আমি এখানে আগে পড়াচ্ছি এনার্জি ইকুয়েশনটা কি সেটা লেখা আছে, দেখো। কনসিডার এ মোশন অফ এ ভিসকাস ইনকম ভিসকাস কম্প্রেসিবল নিউটনিয়ান ফ্লুইড we propose to consider conservation of energy on the basis of the first law of thermodynamics. তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুসারে এটা আসছে। According to this law, the total energy added the system both by the heat and by the work done on the increases interval energy per unit mass of the fluid. তো এখানে বলা হয়েছে যে টোটাল সিস্টেমে যেটা অ্যাড করা হয় অন দ্য ইনক্রিজেস, মানে মানে এটা বৃদ্ধি পায় সেটার কথা বলা হয়েছে। Let U be the added the heat added per unit mass of the fluid through the conduction. এখানে বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে এখানে। then the rate of work done W, আমাদের তো এনার্জি ইকুয়েশনে যেহেতু W টা বের করতে হবে, sharing stress or a unit ভলিউম অফ দা ফ্লুইড ক্যান বি রিটেন অ্যাজ এখানে ডাব্লিউ মানটা এভাবে আমাদের লেখা যায়, সিগমার মাধ্যমে লেখা যায়। সিগমা গামা এগুলোতে মাধ্যমে লেখা হয়, যে এখানে বলা আছে যে সিগমা মানে হচ্ছে নর্মাল স্ট্রেস, আর এগুলা অলসো এগুলো হলো নর্মাল স্ট্রেন। দুইটা জিনিস তোমাদের, স্ট্রেস আর স্ট্রেইন, এই দুইটা জিনিস সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। তো তোমাদের স্ট্রেন আর স্ট্রেন সম্পর্কে এখানে লেখা আছে। দা from the first law of the thermodynamics it can be written as the follows: energy accumulation is equal to net heat in plus net work done on the element by body and surface forces. তো এখানে কিন্তু মেইন সূত্রটা এটা, এনার্জি অ্যাকুমুলেশন, যে এনার্জি যেটা হবে এনার্জি ইকুয়েশনের মেইন সূত্র হচ্ছে এটা, এনার্জি অ্যাকুমুলেশন ইজ ইকুয়াল টু নেট হিট ইন প্লাস নেট ওয়ার্ক ডান অন দ্য এলিমেন্ট বাই দ্য বডি এন্ড সারফেস ফোর্সেস। দুইটা ওয়ান, একটা হিট ইন আর একটা ওয়ার্ক ডান, এই দুটো মিলেই এনার্জি অ্যাকুমুলেশন হবে। আর যেটা সূত্র হচ্ছে রো ডিকিউ বাই ডিটি প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু রো ডিই বাই ডিটি। এখানে কিউ হচ্ছে তো আহ, এখানে কিউ যেটা বলা হচ্ছে কিউ, এখানে কিউ হচ্ছে বলা যাচ্ছে যে হিট অ্যাডেড, আর ই হচ্ছে এখানে আহ এখানে ডাব্লিউ দ্বারা ওয়ার্ক ডান বোঝাচ্ছে, আর এনার্জি ডি দ্বারা বোঝাচ্ছে, ই দ্বারা বোঝাচ্ছে এনার্জি। তো পরিবর্তনের হার কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে করে আমরা এখানে বিভিন্ন জিনিস লেখা হয়েছে, এটা আমাদের প্রমাণের স্বার্থে এখানে অনেক কিছু লেখা হয়েছে। এগুলো আসলে মানে তোমাদের যদি পরীক্ষা আসতো তাহলে এটা লিখতে হইতো, বুঝানোর তেমন কিছু নাই বুঝার মতো। জাস্ট এখানে মনে রাখতে হবে যে এক্স এক্স এর জন্য এখান থেকে বিভিন্ন শেয়ার স্ট্রেন যেটা আছে এই মানগুলো আমরা মানে আমাদের যে ভেলোসিটি টার্ম আছে তার মাধ্যমে বের করতে হবে, যেহেতু এখানে ভেলোসিটির কম্পোনেন্ট ইউ ভি এন্ড ডাব্লিউ। এখান থেকে দেখো এটা হচ্ছে যে স্ট্রেনের মানগুলো এইভাবে বের করে নেওয়া হচ্ছে। তারপরে এইটা হচ্ছে আমাদের আমাদের যেটা আছে এটা হচ্ছে স্ট্রেসের মান, স্ট্রেসের মানগুলো ওইভাবে বের করে নেওয়া হয়েছে। গামা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই, যেহেতু ওয়াই আছে লাস্টে। আর এখানে গামা ওয়াই জেড, এখানে জেড জেড ডেল ভি বাই ডেল জেড প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই। আর গামা জেড এক্স ডেল ডাব্লিউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল জেড। এখানে কিন্তু তাহলে কিন্তু এটা একটু ভুল আছে, এক্স ওয়াই। তো এখানে মনে হয় এটা হবে ওয়াই আর এটা হবে এক্স, এখানে ভুল আছে কিন্তু। ঠিক আছে, একটা ভুল লেখছে এখানে, এই অনুসারেই হবে প্রত্যেকটা জিনিস। যেমন ওয়াই ডেল ভি বাই ডেল জেড আসছে, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই ঠিক আছে, কিন্তু ডেল ভি বাই ডেল এক্স হবে এখানে। ঠিক আছে, এটা জাস্ট ওটা অনুসারে এখানে আমাদের স্ট্রেসের মানগুলো লিখেছে। তো এইভাবে করে ডাব্লিউ যে ইকুয়েশনটা ছিল সবগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বেশ বড় একটা ইকুয়েশন। লাস্টে যে আমরা এনার্জি ইকুয়েশন যেটা পাবো সেটা আমরা চলে যাচ্ছি। আহ এই যে
rho dq by dt is plus phi is equal to gamma d by dt cp t। এখানে সিপি দ্বারা বোঝাচ্ছে প্রেসার, যে কনস্ট্যান্ট স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, এটার জন্য লেখা আনা হয়েছে। তো সেখান থেকে এই যে লাস্টের যেটা পাবো, এটা হচ্ছে আমাদের এনার্জি ইকুয়েশন, রো ডিকিউ বাই ডিটি প্লাস ফাই রো ডি বাই ডিটি সিপি টি। এটা হচ্ছে আমাদের থার্মাল এনার্জি ইকুয়েশন। থার্মাল কথাটা বলতে হবে, শুধু এনার্জি ইকুয়েশনের জন্য তো আমাদের প্রথমে যে সূত্রটা ছিল, আর থার্মাল এনার্জি ইকুয়েশনের জন্য সিপি চলে আসবে, স্পেসিফিক হিট চলে আসবে। ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি এইটাকে কার্টেসিয়ানে লেখা হয় তাহলে এইভাবে আসবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কে এখানে হচ্ছে ধ্রুবক, কে ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার প্লাস ফাই ইজ ইকুয়াল টু টি বাই ডিটি প্লাস ইউ ডিটি বাই ডি। এখানে উপর টি দ্বারা বোঝাচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, আর নিচের টি দ্বারা বোঝাচ্ছে আমাদের টাইম, যেটাকে বলা হচ্ছে দুইটা টি কিন্তু, একটা টি হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে টাইম, ডি বাই ডিটি যেটা, আর উপরের টিটা হচ্ছে টেম্পারেচার প্রোফাইল, যেটা টি। তো এখানে করে এভাবে আমাদের ইকুয়েশনটা চলে আসবে। তো এই ইকুয়েশনটা আসলে আমাদের মেইনলি বিভিন্ন ভাবে ই করা যায়, যেমন থার্মাল এনার্জি ইকুয়েশন বা অন্যভাবে এনার্জি ইকুয়েশনকে আবার লেখা যায়, কিন্তু এই এনার্জি ইকুয়েশনটা তোমাদের বেসিক যে গভর্নিং ইকুয়েশন আছে তার মধ্যে একটা। তোমাদের যদি থিসিস করতে হয় ফ্লুইডে, তাহলে এই যে মানে এনার্জি ইকুয়েশনটা আছে, এটা অনেক সময় দেখা যায় যে স্যাররা বলবে যে এই এনার্জি ইকুয়েশনটা বের করে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদের নিজেদের মতো করে করে নিতে হবে। সো এই এনার্জি ইকুয়েশনটা যদি এখনো নিজেরা পড়ে যাও, তখন কিন্তু আহ, তখন কিন্তু আর সমস্যা হবে না, তখন স্যাররা বললে তোমরা হয়তো বা এটাকে নিয়ে যেতে পারো বা নিজেরা আরো বই থেকে ঘেটে করতে পারবে। অ্যাকচুয়ালি এটা এখানে দেওয়ার মেইন উদ্দেশ্য হলো যে যদি তোমাদের মানে ক্লাস না হইতো তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে রিটেন লিখা লিখা লাগতো, অনেক বড় বড় কোশ্চেন আছে হাইড্রোডাইনামিক্স ফ্লুইড ডাইনামিক্স, এই কোর্সগুলোতে কিন্তু বেশ রিটেন টাইপের কোশ্চেন আছে, এই যে তার মধ্যে এটা একটা। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আসলে এজন্যই পড়ানো হয় যে ভবিষ্যতে যে কখনো তোমাদের এই জিনিসটা মনে থাকা লাগবে যে আমাদের এরকম একটা আমরা পড়ে আসছিলাম, এই জিনিসটা আমরা ব্যবহার করতে হবে, তখন এটা আর কি নিজেদের মাথায় রাখতে হবে। যার কারণে এই বড় বড় ইকুয়েশন গুলো তোমাদের দেওয়া হয়, যেহেতু এটা গভর্নিং ইকুয়েশন, এটা দরকার আমাদের, সেই হিসাবে আমি এখানে এটা উল্লেখ করলাম। তো এর যে অ্যাপ্লিকেশন আছে বা এনার্জি ইকুয়েশন, থার্মাল এনার্জি ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশনটা আছে, এই টাইপের কিছু জিনিস আমি একটা অ্যাসাইনমেন্টে দিব। একটা অ্যাসাইনমেন্ট এরকম থাকবে যে বেসিক ডিসকাশন এন্ড অ্যাপ্লিকেশন। একটা অ্যাসাইনমেন্ট থাকবে যে এখান থেকে আমি কিছু ইকুয়েশনের নাম বা গভর্নিং ইকুয়েশনের নাম বলবো, সেখান থেকে তোমরা সেটাকে মানে তার যে অ্যাপ্লিকেশন গুলো বা তার বেসিক যে কথাগুলো, কি কেন আমরা এটা নিয়ে আসছি, কোথা থেকে আসছে, এ সম্পর্কে থাকবে। তো একটা থাকবে ম্যাথ রিলেটেড অ্যাসাইনমেন্ট আর একটা থাকবে মানে অ্যাপ্লিকেশন রিলেটেড অ্যাসাইনমেন্ট। দুটা অ্যাসাইনমেন্টে মার্ক কি হচ্ছে 20-20 করে, তোমাদের ফাইনালে 50 মার্কস। দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, দুইটা অ্যাসাইনমেন্টে 20-20-40 আর 10 মার্কস হচ্ছে আমাদের ভাইবা। তো এইভাবে করে নেওয়া হবে, যেহেতু এটা একটা রিটেন কোর্স, অবশ্যই এটার জন্য আমাদের এভাবে যাওয়া লাগতেছে অ্যাসাইনমেন্ট। এখন আমাদের যে মিড টার্মে পরে যে জিনিসগুলো আছে এগুলো থেকে আসলে ওইভাবে ম্যাথমেটিক্যাল অ্যাসাইনমেন্ট দেওয়া সম্ভব না, এই জন্য অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন গুলো দরকার, সেভাবে আমাদের দিতে হবে। সো আমি সেভাবেই তোমাদের দিব। আর বলেছি যে গ্রুপের কথা যেটা বললাম, আমি গ্রুপের আইডি গুলো লিখে কিন্তু মেসেঞ্জারে আমি একটু পরে দিয়ে দিব। তো অ্যাসাইনমেন্টটা হয়তো বা আহ, আর এই ক্লাসের পরে একটা দিতে পারি, এই ক্লাস অনুসারে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, আর নেক্সট যে ক্লাসগুলো থাকবে ওই অনুসারে আরেকটা অ্যাসাইনমেন্ট আমি দিব। ঠিক আছে, তো প্রথম অ্যাসাইনমেন্টটা আজকে মানে আজকে বা কালকের মধ্যে আমি দুইটা গ্রুপই দিয়ে দেবো। আজকে তোমাদের গ্রুপের নেমটা দিয়ে দেবো, তোমরা নিজেদের মধ্যে যোগাযোগ করে নিও। আর কালকে আমি অ্যাসাইনমেন্ট প্রথম যেটা থাকবে, দ্যাট মিনস অ্যাসাইনমেন্ট 4 যেটা হবে, দুই গ্রুপের জন্য আমি দিয়ে দেবো। আর এই বিষয়ে যদি কোনো জানার থাকে বা বলার থাকে বলতে পারো। স্যার টোটাল অ্যাসাইনমেন্ট কয়টা দিবেন? দুইটা? দুইটা অ্যাসাইনমেন্ট, এবং তোমাদের প্রথমে আমি বলেছি তো গ্রুপের কথা বলেছি, ক্লাসের শুরুতে বলেছি যে দুটা গ্রুপ হবে, যেহেতু তোমরা 8 জন স্টুডেন্ট আছো এই মানে এই কোর্সটায়, তো 4 জন 4 জন করে দুটো গ্রুপ হবে। তো দুটো গ্রুপ আমি তোমাদের সিলেক্ট করে দেবো, রোল গুলো আমি বলে দেবো যে এটা এটা গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। তো আমি সেই অনুসারে গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দিব।
আর প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 20 মার্কস করে, 4 জনের মিলে একটা অ্যাসাইনমেন্ট করবে। এই 4 জনের অ্যাসাইনমেন্ট একটাই হবে, বাট বাকি 4 জনের সাথে কিন্তু সে তাদের অ্যাসাইনমেন্ট মিলতে পারবে না, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার এটা। হ্যাঁ, বলো। স্যার গুগল, মানে যেটা গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আগে তো ছিল স্যার, কয়টা যেন, দুইটা না দুইটা ছিল না তিনটা স্যার? ছিল 3টা, হ্যাঁ। তিনটা স্যার। এখন যে দুইটা দিবেন, এই দুইটা মিলে টোটাল 5টা হবে, মানে এটা তো আলাদা করে দিবেন। 3 4 4 5 দিবেন নাকি এটা নতুন করে দিবেন 1 2 ফাইনাল? না না, 4 5, 4 5ই থাকবে, তো 4 5ই কাউন্ট হবে ফাইনালে। অলরেডি তো 1 2 3 কাউন্ট হয়ে গেছে। জি স্যার। সেটাই আমি দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার আমাদের যে ওই যে ওই একটা ওয়েভারের যে কথা ছিল যে শেষের দিকে যারা, মানে এই ফলের মিড টার্ম পর্যন্ত যাদের পেড করা থাকবে ওদের 10% একটা ডিসকাউন্ট দিবে। স্যার হুম। এই 10% ডিসকাউন্ট কি স্যার ওই টোটাল সেমিস্টার ফি নাকি শুধু ফলের জন্য যেই ফিটা আসবে সেটার উপর প্রযোজ্য স্যার? এটা তো তুমি অ্যাকাউন্ট সেকশনে খবর দিলে ভালো হবে, অথবা রাজীব স্যার। এটা একটু স্যার ভালো জানেন, আমি আসলে এই বিষয়ে খুব একটা মানে ঘাটাঘাটি করতে পারি নাই। জি কিন্তু স্যার। স্যার জিজ্ঞেস করো, রাজীব স্যার এটা ভালো বলতে পারেন, উনি ওটা মাঝে মাঝে ই করেন, হিসাব নিকাশ। অথবা অ্যাকাউন্ট সেকশনে যদি ফোন দাও, ওনারাই বলে দিবে। অ্যাকাউন্ট সেকশনে ফোন দিলে সব থেকে বেটার হয়। জি স্যার। আচ্ছা, তোমাদের স্যার আইডি গুলো আজকে এখানে দিয়ে দাও। হ্যাঁ, জি বলো। জি স্যার, আমি আইডি হ্যাঁ। লিখে দিচ্ছি স্যার। আর কারো কোনো কিছু জানা থাকলে বলতে পারো। স্যার স্যার আজকে কি লেসন স্যার হ্যাঁ, কয়টা লেসন হইলো দুটো স্যার? ছিল। লেসন 16 পর্যন্ত হয়েছে আমাদের। জি স্যার। স্যার ফাইনালের জন্য লেসন কত থেকে কত স্যার? লেসন 13 থেকে 22। 13 থেকে 20, মানে 16 পর্যন্ত হইলো স্যার। হ্যাঁ। আহ, আর অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা আছে, অ্যাসাইনমেন্টটা আমি যেগুলো জিনিসগুলো দিব, তো অ্যাসাইনমেন্ট 1 যেটা দিব ওটা তো এর মধ্যে অলরেডি করানো হয়ে গেছে, সেগুলোর মধ্যেই দেবো। আজকে যে 4টা লেসন হয়েছে মিড টার্মের পর, ওইটা 4টা থেকে অ্যাসাইনমেন্ট 1 বা 4 যেটা আছে ওটা হবে। আর বাকি পরবর্তী অ্যাসাইনমেন্টটা আমি একটু পরে দিব। ওটা নিয়ে তোমরা আগে কাজ করতে থাকো, ওটা আমরা শেষের দিকে দিব। মানে 13 থেকে 16 এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, আর বাকিগুলা থেকে হচ্ছে যেটা বাকিগুলো তো ম্যাথমেটিক্যাল ওটা assignment, দিবেন। হ্যাঁ। জি স্যার। স্যার ফার্স্ট অ্যাসাইনমেন্ট কি আপনি আজকে দিয়ে দিবেন? আজকে না, কালকে দেবো। আজকে তোমাদের আইডি গুলো দিয়ে, যে আমারও তো একটু পড়াশোনার ব্যাপার আছে, সবগুলো তো অ্যাসাইনমেন্ট ওইভাবে তো আমরা দেওয়ার ছিল না। তো আমি জি ওটা স্যার। তোমাদের কালকে দিয়ে দেবো, সমস্যা নেই, কালকে অ্যাসাইন করা হবে। জি স্যার। আচ্ছা। মেসেঞ্জারে স্যার আইডি দিতে হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, আইডি আইডি গুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের, যে কোনটা কোনটা নিয়ে আমি রোল অনুসারে দিয়ে দিচ্ছি। আচ্ছা। ও আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে। আর সেটা সে পর্যন্তই। জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ।